বাহ, ভালোই তো অভিনয় জানো তুমি রিশাদ। শশী রোম্যান্সের তো 12টা বাজিয়ে দিলে। বেচারি কত আশা করে এখানে এসেছিল, তোমার জন্য তো সব আশা দুশ্চিন্তায় রূপ নেবে। বেচারি আজকের পর থেকে আর হাসবে না প্রাণ খুলে। ও হাসবে, তবে সে হাসির কারণ অনিকেত নয়, এই রিশাদ হবে। তোমাকে ধন্যবাদ শশীকে আবার আমাকে ফিরিয়ে দিতে সাহায্য করা। এতটা দিন হন্যে হয়ে খুঁজেছি, কত অনুনয় বিনয় করে ওর পরিবারের কাছ থেকে ওর খোঁজ পাইনি। তুমি আমাকে সেই খোঁজ দিলে, কৃতজ্ঞ আমি তোমার কাছে। কি চাও তুমি? তুমি কি দেবে আমাকে? তোমার মতো লোকের কি আর সাধ্য আছে আমাকে দেবার? আমার যা নেওয়ার তা আমি আপসে নয়তো ছিনিয়ে নেই। বলেই চলে যেতে লাগলো। মিলা, ওয়েট, সত্যি করে বলো তো, স্বার্থটা কি তোমার? পরোপকারী মেয়ে তুমি যে নও তা অন্তত বুঝি। অনিকেতকে পাবার জন্য এত নাটক তোমার, তাই না? এর জন্য আমাকে আবার এতদিন পর তোমার প্রয়োজন হলো? হ্যাঁ হ্যাঁ, অনিকেতকেই প্রয়োজন আমার। ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর সেই অনিকেত বাহুতে অন্য কেউ থাকবে, এটা আমি মেনে নেব কি করে বলো? আমার চোখে ঘুম আসে না আজ 7 দিন। অনিকেত কেন বুঝলো না? আজও আবার ভালোবাসা কেন এভাবে দূরে ঠেলে দিল? কোনো জিনিস হাপসে না পেলে সেই জিনিস জোর করে আদায় করে নেওয়া মিলা ইমতিয়াজের জন্য ফরজ। যা আমার তা শুধু আমার। এতটা বছর ওকে পাওয়ার জন্য ওর শত অপমান ইগনোর সহ্য করেছি। পাপাকে ছাড়া এত দূর এসে থাকছি জাস্ট বিকজ হিম। ও শশীকে বিয়ে করে সুখে থাকবে, আর আমি বসে বসে স্যাড সং শুনে কাঁদবো? আমার যা হারাবার হারিয়ে গেছে টাইপস। নেভার। মিলা আলাদা ধাতু তৈরি, মিলা ইমতিয়াজ নাম আমার। নিজের জিনিস মাছি পড়লে কি করে ফেলতে হয় তা আমি জানি। তোমাকে একটা সুযোগ দিলাম, আপোষে ওকে অনির জীবন থেকে সরিয়ে নাও, নয়তো ওর কপালে শনি আছে বলে দিলাম। গট ইট? তুমি শশীর কোনো ক্ষতি করবে না, আমি ওকে চাই। তোমার অনিকের দরকার আর আমার শশী। তোমারটা তুমি আদায় করে নাও, আমারটা আমি নেব। গুড, চলো এখান থেকে। অনিকে একটা সারপ্রাইজ তো দিতে হবে। আজ থেকে অনিকে নিজের করে নেওয়ার মিশন শুরু আমার। অনেক ছাড় দিয়েছি, আর না। শশীর চোখে কান্নাও আসছে না আতঙ্কে। রিশাদি তো ওকে জীবন থেকে ছুটে ফেলেছিল, তবে এখন আবার কেন ফিরে এলো? অনিকেতকে এই কথাটা বলবো না, থাক, যদি কিছু মনে করে। আর রিশাদের নাম তো শুনতেই পারবে না। কত আশা নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, শেষে মুডটাই নষ্ট হয়ে যাবে। রাতে অনিকেত খুব ফ্রেশ মেজাজে হোটেলে ফেরে। আসার সময় কাছের পাকিস্তানি হোটেল থেকে বিরিয়ানি, কাবাব, তন্দুরি সহ আরও কয়েক পদ নিয়ে আসে। অনিকেত জানে শশী এখনও না খেয়ে বসে আছে। রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার লাগে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে শশী। দরজা বন্ধ করে খাবারের পার্সেলটা টেবিলের ওপর রেখে শশীর মাথার কাছে গিয়ে বসে অনিকেত। শশী, এই শশী, ঘুমিয়ে গেছো? মাথায় হাত রেখে বলে, না, একটু চোখ লেগে আসছিল। কখন এলে তুমি? আড়ামোড়া ভেঙে ওড়নাটা বুকে নিয়ে বলে, এই তো এইমাত্র। শরীর কি খারাপ লাগছে তোমার? শশীর দু গালে হাত রেখে বলে, না, তেমন কিছু না, মাথাটা খুব ধরেছে। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে ওঠে, ঝিমঝিম করে থেকে। ডাক্তারের কাছে যাবে? না, জার্নির কারণে এমন হয়েছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। খাওয়া তো হচ্ছে না তোমার ঠিক মতো। চলো, ফ্রেশ হয়ে খেয়ে নেবে। শশী উঠে ফ্রেশ হতে গেল। অনির মোবাইলে টুং করে মেসেজের শব্দ হতেই অনি ওপেন করতে দেখে একটা এমএমএস আর কিছু ছবি। চোখ মুখ দিয়ে আগুন বের হতে থাকে, মুখটা কালো হয়ে যায়। শশী ফ্রেশ হয়ে খেতে বসে। অনিকেত পাশে বসে কি যেন ভাবছে। তুমি খাবে না? হ্যাঁ, তুমি শুরু করো। শশী বিরিয়ানি মুখে দিতেই পেটে মোচড় দেয়, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অনিকেত চিন্তিত হয়ে পেছন পেছন ওয়াশরুমে যায়। কি হলো, খুব কি খারাপ লাগছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না অনিকেত, আমি ঠিক আছি। হয়তো গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাব। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যা ভালো বোঝো। বলে চলে আসলো শশীর কাছ থেকে।
শশীর কেন যেন অনির কথার সুর অন্যদিন থেকে আলাদা লাগলো। ঘুম থেকে ওঠার আগেও তো ঠিক ছিল অনি, তবে কি হলো হঠাৎ ওর? চোখ মুখে পানি দিয়ে অনির পাশে বসলো। কনসার্টের কি খবর? কবে হবে? ভালো, কাল হবে। কবে ফিরবো তাহলে দেশে আমরা? কেন, আমার সাথে সময় কাটাতে ভালো লাগছে না বুঝি আর? কি বলছো তুমি? কি হয়েছে অনিকেত তোমার? এমন করে কেন বলছো? কিছু না, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে সময় লাগবে আমার। ঘুমিয়ে পড়ো তুমি। বলেই হন করে চলে গেল রুম থেকে। টেবিলে খাবার ওইভাবেই পড়ে আছে। অনেকে তো কিছু মুখে দেয় নাই। শশীর দু চোখ বেং জল গড়িয়ে পড়ে। হ্যালো। হ্যাঁ, আমি জুরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি। ওকে, রাখছি। অনিকেত কলটা কেটে লেকের পাশের বেঞ্চিটায় বসে। একটু পরপর চোয়ালটা ফুলে উঠছে। অনিকেত, অনিকেত ডাকে, দাঁড়িয়ে পেছন ফিরে তাকায়। আমি বলেছিলাম না শশী তোমার জন্য না? দেখলে তো, বিশ্বাস হলো এবার তোমার? তোমাকে শুধু আমি ডিজার্ভ করি, শশী নয়। অনিক, ওর মতো চরিত্রহীনা কুলাটা মেয়ে তোমার পায়ের নখের যোগ্যও না। তোর সাহস কি করে হয় আমার শশীকে চরিত্রহীনা কুলাটা বলার? 7 বার জন্ম নিলেও তুই ওর নখের যোগ্য হতে পারবি না মিলা। মিলার চুলের মুঠি ধরে কর্কশ স্বরে বলে। কত খুশি নিয়ে ঘর থেকে বের হয়েছিল অনি আঁচড় হয়ে যাবে শশী আর রিশাদের ঘনিষ্ঠ হওয়া ছবি আর ভিডিও দেখে। রিশাদ যখন শশীর হাত দেয়ালে হাত চেপে ধরেছিল, ঠিক ওই সময় ছবিটা তোলে মিলা। এত কিছুর পরও অনিকেত শশীর নাম জপছে। রেগে আগুন হয়ে আছে অনিকেত। মিলা কিছুটা ভয় পায়। অনিকেত, তুমি আমাকে বিশ্বাস করছো না? এই ছবিগুলো দেখেও এইসব বলছো? হ্যাঁ বলেছি, আর সারাটা জীবন বলবো। তুই কি ভেবেছিস আমার ভালোবাসা ঠুনকো কাছের মতো, যে তোর মতো যে যা বলবে তাই কানে নিয়ে নিজের স্ত্রীকে কষ্ট দিব? আমি শুধু চোখ দিয়ে নয়, অন্তর দিয়ে দেখেছি আমার শশীকে। আমার মায়াবতী তোদের নেকা কান্না শুনে দয়া ও ক্ষমা করতে জানে, কিন্তু তোদের ভেতরের শয়তানিও দেখতে পায় না। কারণ ওর মনটা সরল পবিত্র, তাই সবাইকে ওই রকমেরই ভাবে। সরল মানুষকে ঠুকে কি মজা পাস তোরা? মিলাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় অনিকেত। অনেক কষ্ট পেয়েছে আমার শশী। আর না, আজকের পর তুই কিংবা তোর ওই সাথী রিশাদকে যদি আমার আশেপাশে দেখেছি, ছাড়পত্র ছাড়াই গুলি করে লাশ গুম করে দেব। কাকপক্ষীও টের পাবে না। নাও গেট আউট ফ্রম হেয়ার। চিৎকার দিয়ে বলে অনি মিলাকে। তুমি আমাকে চেনো না অনি। তুমি আমার হবে, যে কোনো মূল্যেই হোক। তোমার চাওয়া বা না চাওয়া কিছুই আসে যায় না, তোমাকে আমার হতে হবে। তোমার লাশকে নিয়েও যদি বাসর সাজাতে হয় আমি তাতেই রাজি, তবুও তোমাকে আমার চাই। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলছো বুঝতে পারছো তুমি? তোমার তো পাগলাগারোতে থাকা উচিত। পুরোপুরি সাইকোতে পরিণত হয়ে গেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি সাইকো। তোর প্রেমে সাইকো বানিয়েছে আমাকে। এখন তুই যদি আমার না হোস তো পুরো দুনিয়ার কেয়ামত ডেকে আনবো আমি। ঠিক আছে, আমিও দেখবো তুই কি করে আমাকে তোর করতে পারিস। তোর মতো পাগলি মেয়েকে আমি কাজের মেয়েও রাখবো না, আবার প্রেমিকা বানাবো? যা ফোট এখান থেকে। মিলার ঘাড়ে ধাক্কা দিয়ে চলে যায় অনিকেত। অনিকেত, অনিকেত, আমাকে এভাবে অপমান করতে পারো না তুমি। তুমি জানো না কি করতে পারি আমি অনিকেত। এখনো সময় আছে, ফিরে আসো বলছি। অনিকেত সামনে হাঁটতে থাকে আর মিলা পেছন থেকে চিৎকার করতে থাকে। মিলার চিৎকার অগ্রাহ্য করে হাত ইশারায় বাই বাই দিয়ে চলে যায় অনিকেত। শশী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের ঘোরে নিজেকে শূন্য অনুভব করলো। চোখ খুলে তাকাতেই বড় রকমের শক্ট হলো। অনিকেত শশীকে কোলে তুলে দাঁত বের করে হাসছে। শশীর ভয়ার্ত চেহারা দেখে মনে হয় বেজায় খুশি হয়েছে। ছাড়ুন আমাকে, ঘুমাবো আমি। ছাড়ুন বলছি। একদম ছাড়ুন ছাড়ুন করবে না। ধরেছি ছাড়ার জন্য? হানিমুন করতে এসেছি। বেগম সাহেবের ঘুমই যেন যাচ্ছে না চোখ থেকে। একদম ঘুমাবে না বলে দিলাম। কোলে নেওয়া অবস্থায় শশীর নাকে নাক ঘষে অনিকেত। 100 বার ঘুমাবো আমি। তুমি যাও যেখানে গিয়েছিলে, আমি যা খুশি তাই করব। একটু আগেই তো বলে গেলে আমার যা ইচ্ছা। বলে আমার বউটালে নাক করেছি দেখছি। এসো, আমার বউটাকে আদল করি, তোমার নাক কমে যাবে। বাচ্চাদের মতো ন্যাকামি করে অনিকেত শশীকে বলে, আপনি নামান আগে, আমার কিন্তু ভালো লাগছে না উনি। ওই, আপনি আপনি করছো কেন? আমি কি তোমার ভাসুর লাগে? দেয়া তো বউ একটা। শশীকে কোল থেকে নামিয়ে দিয়ে। কি? আমি বেয়াদব বউ? ঠিক আছে, থাকবো না।
তোমার মতো ফাজিল স্বামীর সাথে চলেই যাব। এরপর একটা আদব্য খুঁজে সংসার করো। ভেঙচি কেটে খাটে মুখ ঘুরে বসে থাকে শশী। কই যাবা বউ আমাকে একা রেখে? এই রাত্রিবেলা একা পেলে চুইচারা তোমাকে খেয়ে ফেলবে। শশীর ঘাড়ে আলতো করে কামড় দিয়ে, আহ, লাগছে তো। কি বাচ্চামো শুরু করেছে তুমি অনেক। ভাল লাগে না, সরো। কি করবো তাহলে বলো? আমার তো আর একটা কিউট গুলোমুলো বাচ্চা নেই, তাই নিজেই বাচ্চা সাজছি। আর যদি একটা বাচ্চা থাকতো তাহলে বাপ বেটিতে মিলে কত মজা করতাম, তখন তোমাকে আমার লাগতোই না। ঢং। ও বউ কথা কও। শশীর কোমরে সুরসুরি দিয়ে সুরে সুরে বলে, কি বলো? হাসি আসে খুব শশীর অনের বাচ্চামি দেখে। কবে আমি হমু বাপ, আমার কানে কইয়া যাও। বলবো না, যাও ভাগো। ভেঙচি দিয়ে উঠে যেতেই শশীর হাত ধরে ফেলে অনি। শশীকে নিজের দু বাহুতে ঘিরে ধরে বসে থাকে অনিকেত। বলো না বউ। বিয়া দুদিন হতে না হতে কেন করো পাগলামি? বলেই লজ্জায় অনির বুকে মুখ লুকায় শশী। অনিকেত হেসে শক্ত করে জড়িয়ে ধরে শশীকে বুকের মাঝে। শশী জানেও না অনিকেতের বুকে অন্য এক ঝড় বইছে, যেই ঝড়ের আভাস শশীকে পেতে দেবে না অনি। নিজের জীবন দিয়ে হলেও নিরাপদে আগলে রাখবে শশীকে। শশীর সাথে তখন অযথাই রাগ করে। হঠাৎ করে রিশাদের সাথে শশীকে দেখে মাথা নষ্ট হয়ে যায়, মনে অনুরাগ জন্মে। কেন বলল না শশী ওকে রিশাদের কথা? শশীকে নিয়ে সন্দেহ করার কথা অনিকেত স্বপ্নেও ভাববে না। শশী অনির বুকে মাথা রেখে মৃদুস্বরে বলে, অনিকেত, একটা কথা বলি। বলো। শশী চুলে নিজের হাত বোলাতে বোলাতে, তুমি রাগ করবে না তো? না বেগম সাহেবা, কোনোদিন না। আর রিশাদ এসেছিল, আমার খুব ভয় হচ্ছিল। উনি, চলো না আমরা দেশে ফিরে যাই। এখানে আমার একদম ভালো লাগছে না। ভয় পেও না, আমি তো আছি। আমি থাকতে কার ঘাড়ে কয়টা মাথা আমার বেগম সাহেবকে ভয় দেখাবে? সত্যি কিছু হবে না আমাদের? না, কিছুই হবে না। ভরসা রাখো আমার উপর। ভরসা আছে তো নাকি? হ্যাঁ আছে, নিজের চেয়েও বেশি। জিজ্ঞাসা করলেন না রিশাদ কি বলেছিল? দরকার নেই, আর এরপর যেন না আসে তোমার পাশে সেই ব্যবস্থা করব, চিন্তা করো না। এখন চলো, খুব খিদে পেয়েছে, চলো চলো। শশীকে নিয়ে একসাথে বসে খায় দুজন। এদিকে মিলা হোটেল রুমে ঢুকে ওয়াইনের বোতল ছুঁড়ে মারতে থাকে। হোটেলে সব কিছু ভাঙতে থাকে। হোটেল ম্যানেজার বাধ্য হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় মিলাকে। শশীকে পেছন থেকে জড়িয়ে জানালার পাশের এক চাদরে জড়িয়ে বসে থাকে অনিকেত আর শশী। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরে থাক সারাটা জীবন, যোছনায় ভরে থাক সারাটি জীবন। 2 দিন পর শশী ও অনিকেত বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। খুব ভোরে বাংলাদেশ এসে পৌঁছায় ওদের প্লেন। শশী মোটেও জার্নি করতে পারে না। জার্নি করলেই ওর বমি করতে করতে অবস্থা হালুয়া টাইট হয়ে যায়। বাসায় এসে পৌঁছাতেই সবাই শশীকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। খুব দুর্বল হয়ে গেছে শশী। জার্নিতে তো শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। অনির মা তো অনেকে ইচ্ছা মতো বকা দিচ্ছে। অনিকেত, এ কি হাল করেছিস বউটার? এত সুন্দর পুতুলের মতো বউটাকে তোর সাথে দিলাম, আর তুই তার এই অবস্থা করেছিস। আমি কি করলাম? অনেকে চোখ কুচকে মায়ের দিকে তাকায়। তোমার বৌমাকে কত বুঝিয়েছি, জিজ্ঞেস করো কত খেয়াল রেখেছি ওর। শশী কিছু বলবে তার আগে শাশুড়ি মা অনেকে ধমক দিল। ও কি বলবে, আমি দেখছি তো কি খেয়াল রেখেছিস। কত দুর্বল হয়ে গেছে মেয়েটা, খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করে নাই। তুই তো মনে হয় তোর নিজের চিন্তায় ব্যস্ত ছিলি। আরে মাম, কি বলছো? আমি জীবনে নিজেরও এতটা খেয়াল রাখি নাই যতটা শশীর রেখেছি। কিন্তু ওর বমি, মাথা ঘোরা এসব সমস্যা যাচ্ছিলই না। কতবার বললাম চলো ডাক্তারকে দেখাই, বলে লাগবে না দেখানো, গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে, ঠিক হয়ে যাবে। কি করব বলো? মার দেবো তোমার বৌমাকে? শশীর দিকে চোখ টিপ দিয়ে। কি? এই তোর সাহস কি করে হয় বউকে মারার কথা বলার? অনির গায়ে কয়েকটা থাপ্পড় মারে অনির মা। শশী সহ সবাই মিটিমিটি হাসতে লাগলো। ভালো মা, ভালো। তুমি কি আমার মা নাকি ওর মা? ওর জন্য এই প্রথম আমাকে মার দিলা। আমি ওর মা হয়েছি। এখন যা, গিয়ে তোর ডাক্তার আঙ্কেলকে কল করে বাসায় আসতে বল। পারতাম না, তোমার মেয়ে তুমিই যাও। সোফায় বসে। অনি, তুই এমন করছিস কেন? সুইজারল্যান্ড গিয়ে কি তুই বাচ্চা হয়ে গেছিস? বাচ্চাদের মতো ব্যবহার করছিস। যা না রে প্রিন্সটা আমার। যাচ্ছি যাচ্ছি। বৌমাই সব হয়ে গেল। আমি যে শুকিয়ে গেছি সেদিকে কারো খেয়াল আছে? কেউ নাই আমার। আজ মাটাও পর হয়ে গেল।
নাক টানতে টানতে মায়ের গলা জড়িয়ে ধরে। বৌমা, আমার ছেলেটার কি হয়েছে রে মা? এমন করছে কেন? অনি প্রিন্স আমার, কি হয়েছে তোর? অনেক দিকে চিন্তিত হয়ে তাকিয়ে গায়ে বুলাতে থাকে। মা, আমার কি মনে হয় জানো, ভাইয়াকে কোনো সুইচ চিনে ধরেছে, তাই এমন করছে। শশী ফারিহার কথা শুনে ফিক করে হেসে দেয়। বেশি বুঝছিস তুই। ফারিহার মাথায় হালকা থাপ্পড় দিয়ে শশীর দিকে চোখ ছোট করে তাকায়। অনির ওভাবে তাকানো দেখে শশী সবার নজর লুকিয়ে অনিকে জিহ্বা বের করে ভেঙায়। ভাইয়া, মা দেখো না। অনি, যা তো তুই। আগে তোর ডাক্তার আঙ্কেলকে কল কর, পরে তোর জিন ছাড়াচ্ছি আমি। ফারিয়ার বাচ্চা, তোকে হাতে নাগালে একবার পাই, জিনে ধরলে কি করে দেখাবো। ফারিহার কান মুছে চলে যায় অনি। মা, ফারিহা কান ডলতে ডলতে নাককে কাঁদে। তোরা দুই ভাই বোন কি দিন দিন ছোট হচ্ছিস রে? তোর তো আগে থেকেই বুদ্ধি কম, এখন এই অনিটাও এমন করছে। আমার হয়েছে যত জ্বালা। কি আমার বুদ্ধি কম ছোট মা? ভাবি ছাড়ো তো, ওদের এসব দুষ্টু সারা জীবন চলবে। এখন কেমন লাগছে বৌমা? খাবার নিয়ে আসি, অল্প করে কিছু মুখে দাও। ভালো লাগছে মা এখন। আচ্ছা, নিয়ে আসেন। শশীরও খুব খিদে পেয়েছে, কিন্তু খিদে পেলে কি হবে, খাবার গন্ধ শুকলেই বমি চলে আসে। বিকালে ডক্টর আঙ্কেল আসে শশীকে দেখতে। অনি একটু কাজে স্টুডিওতে গেছে। মিজান ভাই, কি হয়েছে বৌমার? কিছু খেতে পারছে না, সকালে বিকালে শুধু কয়েক টুকরা ফল ছাড়া আর কিছুই খেতে পারে নাই। চিন্তিত হয়ে ডাক্তার মিজানকে বলে অরুণা চৌধুরী। সমস্যা তো গুরুতর, আজিমকে কল করেন, তার তো মহাবিপদ সামনে। শশী চেক আপ করে গম্ভীর গলায় বলে ডাক্তার মিজান। বিপদ? কি বললেন? বৌমার কি এমন হয়েছে মিজান ভাই? আর ভাবি, বিপদই তো। আজিমের কম্পিটিটর আসছে, যে আপনার ঘরেও অতিথি আসছে ভাবি। হো হো করে হেসে ওঠে ডাক্তার মিজান। কি সত্যি? অরুণা চৌধুরী চোখ বড় বড় করে মুখে হাত দেয়। হ্যাঁ ভাবি, মিষ্টি কই? শালা আজিমের আজ খবর আছে, ভাবি বলে দিল। মোটা অঙ্কের ফিস ছাড়া ওকে ছাড়বো না আমি। শশী তো অবাক হয়, আবার লজ্জাও পায়। এত তাড়াতাড়ি কনসেপ্ট করবো স্বপ্নেও ভাবে নাই। অরুণা চৌধুরী শশীকে বুকের মধ্যে টেনে নেয়, চিৎকার করে সারা বাড়ি এক করে। ফারিহা, নাসিফ, ছোট মা, ছোট চাচা তো সেই খুশি। অনেকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা করতে থাকে মনে মনে সবাই। অরুণা চৌধুরী খুশিতে মনে হয় পাগল হয়ে যাবে। কাজের লোকেদের সাথে সাথে 50,000 টাকা দান করে দেন। নিজের অনাগত বংশ প্রদীপের জন্য সবার কাছেই দোয়া কামনা করেন। শশী নিজের পেটে হাত দিয়ে অনাগত সন্তানকে অনুভব করতে থাকে। মনের অজান্তেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে শশীর চোখ দিয়ে। আচ্ছা, অনেকে খুশি হবে, নাকি ও ঋষাদের মতো এখন বউয়ের সাথে মজা চায়? বাচ্চা না, শশী এই বাচ্চাকে হারাবে না। যে কোনো মূল্যে এই বাচ্চাকে শশী দুনিয়ার আলো দেখাবে। 7-5 নানা চিন্তা শশীর মাথায় ঘোরে। নাসিফ এসে ভাবির পাশে বসে। কি হয়েছে নাসিব বাবু? নাসিফের মাথায় হাত দিয়ে বলে শশী। ভাবিমণি, তোমার কি হয়েছে? তুমি অসুস্থ? না বাবু, আমি ঠিক আছি। তাহলে ডাক্তার নানু আসলো কেন? তুই চাচ্চু মনি হবি তাই বলতে এসেছে, বুঝেছিস? শশীর দিকে চেয়ে হেসে বলে ফারিহা। ভাবিমণি, ফুপি কি সত্যি বলছে আমি চাচু হব? হুররে, ঢিঙ্কা চিকা, আমি চাচু মনি হব। শশী আর ফারিহা হাসছে নাসিফের খুশিতে নাচ দেখে। হঠাৎ শশীর মোবাইলে অনির মোবাইল থেকে কল আসে। ওই যে বাচ্চার বাবা কল করেছে। ফারিহা কিছুটা ধাক্কা দিয়ে মুচকি হাসি দিয়ে উঠে নাসিফকে সঙ্গে করে রুম থেকে বেরিয়ে যায়। শশী মোবাইল হাতে নিয়ে বসে আছে, বুকটা কাঁপছে। লজ্জা লাগছে অনির সাথে কথা বলতে। সংকোচ করে কল রিসিভ করতে যাবে, তার আগেই কলটা কেটে গেল। আবারও কল আসতে থাকলো। এই যে বাচ্চার বাপ, এত অধৈর্য কেন আপনি? শশী মোবাইলে ভেসে আসা অনির নাম্বারটা দেখে বলে, আসসালামু আলাইকুম। হেসে লাজুক ভঙ্গিতে কল রিসিভ করে বলে শশী। হ্যালো, আপনি কি মিসেস অনিকেত বলছেন? অচেনা কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যায় শশী। জি। তোমার লাজুক হাসির শব্দটা এখনো আগের মতোই বুকে এসে লাগে আমার। অনিকেত কোথায়? আপনি কে? ওর মোবাইল আপনার কাছে কেন? শশী মাই লাভ। অনিকেত করছো কেন? আমাকে কি তোমার এখন আর ভালো লাগে না? মনে পড়ে না আমার কথা? কে আপনি? এসব কথা কেন বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি কিন্তু এখনো ভুলি নাই তোমাকে, তোমার শরীরের গন্ধকে। প্রথম যেদিন তোমার সারা শরীর ছুঁয়েছিলাম, বিশ্বাস করবে এত মজা আমি কোনোদিন পাইনি যত মজা ওই দিন তোমার দেহ ভোগে পেয়েছি। আলাদা একটা নেশা আছে তোমার শরীরে। এর জন্য তো শালা অনিকেত তোমাকে বিয়ে করেছে। সেকেন্ড হ্যান্ড মাল হলেও তুমি খাসা মাল, বুঝেছো? ঋষাদ,
গলা শুকিয়ে কাঠ হয়ে যায় রিশাদের এমন নোংরা কথা শুনে। একজন খারাপ মানুষের সঙ্গী হলে জীবনে যে কত কষ্ট শশী হাড়ে হাড়ে বুঝেছিল রিশাদকে বিয়ে করে। শশীর এখনও মনে পড়লে গা শিউরে ওঠে। শশীকে যখন উঠিয়ে নেয় রিশাদ প্রায় হোটেলে নিয়ে যেত ঘোরার কথা বলে। বিবস্ত্র করে সিগারেট ধরিয়ে বসে বসে শশীর সমস্ত শরীরের ছবি তুলত, একসাথে বিছানায় থাকাকালীন ভিডিও করত। এসব নাকি ভালো লাগে রিশাদের। পর্নোগ্রাফির নায়িকাদের মতো শশীকে ড্রেস পরাতো, ঠিক ওইরূপ আচরণ অঙ্গভঙ্গি করতে বলতো। শশীর সাথে ওইভাবেই থাকতো। কতবার বলতো, রিশাদ এসব আমার ভালো লাগে না, আমি তো আর ওইসব মেয়ে না, আমার কাছে আমার ইজ্জত বহু মূল্যবান, এসব করা তো আল্লাহও পছন্দ করে না, দয়া করে এমন করো না। কথাই আছে না, চোরে শোনে না ধর্মের কথা। রিশাদও তাই। স্বামী হিসেবে তার যা অধিকার শশী সব দিত, কিন্তু সহধর্মিণী ও একজন নারী হিসেবে শশীও চাইতো তার স্বামী তাকে ভালোবেসে স্পর্শ করুক। কিন্তু রিশাদের স্পর্শে শুধু কামনার লালসা ছাড়া কিছুই কোনোদিন পায় নাই শশী। সব মুখ বুঝে সহ্য করত। পৃথিবীর সমস্ত মেয়ে স্বামী সংসার টিকিয়ে রাখতে চায়, ভাঙতে কয়জন চায়? শশীও চায় নাই। শত অপমানের পরও যখন রিশাদের একটু ভালোবাসা মাখা কথা শুনত, সব কষ্ট ও ক্ষোভ ভুলে যেত। সকল অপমান লাঞ্ছনা সহ্য করেও স্বামীর হেদায়েত কামনা করে স্বামীকে আঁকড়ে ধরে বেঁচেছিল শশী। মেয়েরা সব কিছুর ভাগ দিতে রাজি হয়, কিন্তু স্বামীর ভাগ মেয়েরা কোনোদিনও একচুল পরিমাণও দিতে রাজি থাকে না। স্বামী শুধুই তার স্বামী হবে। স্বামী ভালোবাসা, রাগ, অভিমান, অত্যাচারে শুধু তারই অধিকার। অন্য কোনো রমণীর আনাগোনা স্বামীর চৌদ্দির আশেপাশে পছন্দ করে না স্ত্রীরা। এটাই স্ত্রীদের স্বভাবগত ধর্ম। শতাব্দী, যুগ, বছর পাল্টেছে, কিন্তু নারীদের এই স্বভাব পাল্টায় নাই। আর খারাপই কি বা এতে? স্বামীর প্রতি হক থাকতেই পারে, এটা প্রতিটি স্ত্রীর স্ত্রীগত অধিকার। শশীর সব সহ্যের সীমা ওই দিন ভেঙে যায় যেদিন শশী বুঝতে পারে রিশাদ পরকীয়া করে। পুরুষ জাতির মতিগতি দুইজন মানুষ বুঝতে পারে, এক মা, 2 নম্বর স্ত্রী। রিশাদের হাবভাবে শশীর বুঝতে বাকি থাকে না রিশাদ অন্য মেয়েতে আসক্ত। যেসব পুরুষের ঘরের বউয়ের প্রতি টান থাকে না, তারা সচরাচর অন্য মেয়েতেই আসক্ত থাকে। বাইরে যদি প্রতিদিন ভ্যারাইটি খাবার পায়, ঘরে নিত্যদিনের ডাল ভাত খার ভালো লাগে। এই ধারণাটা সব পুরুষের নেই, তবে কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষের রয়েছে। রিশাদও তেমন মন মানসিকতা সম্পন্ন প্রাণী। শশী বুঝতে পারে প্রায় গভীর রাত পর্যন্ত রিশাদ মোবাইলে চ্যাটিং করে কার সাথে জানো। এমনকি বিছানায় শশীর সাথে দৈহিক সম্পর্কের সময়ও মাথার কাছে মোবাইল রেখে চ্যাটিং করে। দৈহিক সম্পর্কটা যেন রিশাদের জন্য নিছক একটা ডিউটি, যা অনিচ্ছা সত্ত্বেও পালন করে। কারণ এই মিলনে নেই কোনো আবেগ, নেই কোনো ভালোবাসা, শুধুই যেন দৈহিক চাহিদা। শশীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। কেন পরে শশী বোঝে না। হয়তো নিজেকে তুচ্ছ লাগে, নিজের স্বামীর চোখে অর্ধাঙ্গিনী নয়, কোনো পতিতা মনে হয় নিজেকে। মন না ছুঁয়ে দেহভোগের মিলনে সুখ নয়, হীনমন্যতা জাগে। স্বামী স্ত্রীর এমন মিলনে ইসলামেও নিষেধ আছে। একটা মানুষ কতটা বিকৃত মনা হলে তাকে পশুর চেয়েও নিকৃষ্টতম পদে অধিষ্ঠিত করা যায়, তা রিশাদকে না দেখলে শশী জানতেও পারত না। কি হলো শশী, তুমিও কি আমার সে ভালোবাসার পরশগুলো মনে করছো? হঠাৎ রিশাদের খিকখিক করা শয়তানি হাসি শুনে ঘোর কাটে। এমন হাসির শব্দে গা জ্বালা দিয়ে ওঠে শশীর। পরক্ষণেই মনে পড়ে অনিকেতের মোবাইল রিশাদের কাছে কিভাবে এলো। অনির কোনো ক্ষতি করলো না তো এই পশুটা? আমার অনিক কোথায়? কি করেছো তুমি অনিকেতের? ওর মোবাইল তোমার কাছে কেন এলো? ফুল ডার্লিং, এত রেগে যাচ্ছ কেন? অনিকেতের সাথে যা কথাই করবো আমি। শালা আমার শিকার নিয়ে নিজের কাছে রেগেছে। ওকে যা করার করবো সময় হলে। ওর কথা বাদ দাও তো এখন, চলো একটু পুরনো স্মৃতিচারণ করি। তোর মতো কুকুরের কাছে কুকুরের মতোই ব্যবহার আশা করা যায়, কারণ তুই তো আর সভ্য সামাজিক জীব না। তোর কথা শুনলেও আমার পাপ হবে। আমার অনির কিচ্ছু হলে তোকে আমি কেটে কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়াবো রিশাদ। কাম ডাউন জান, আগে তো এমন ছিলে না। আমাকে তুই তোকারি করছো কেন? ভেরি ব্যাড। আমি না তোমার প্রথম লাভ, আর প্রথম ভালোবাসার জন্য সব মানুষের একটা সফট কর্নার থাকে মনে। তা আমি ভালো করে জানি তোমার এই যে আমার প্রতি সফট কর্নার আছে, তাই না? আমি শিওর সবার চেয়ে একটু বেশি আছে, কারণ তোমাদের এখনও যে আমার দেওয়া দাগ আছে শোনা, তাই না? রাগ অভিমান ভুলে চলো না আবার এক হই। হারামি, তোর কান্না দেখে ওই দিন মনে কষ্ট পেয়েছিলাম, কারণ তুই আমার প্রথম স্বামী। সেই খাতিরে মনে একটু কষ্ট লাগাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে সেই দয়া করুণা করাকে তুই দুর্বলতা ভেবেছিস? শুনে রাখ, হৃদয় তো দূরে থাক,
আমার জুতার তলায়ও তোকে রাখি না আমি। মনের কর্নারে তোকে রাখবো আমি? এমন যোগ্যতা রাখিস বুঝি? অনিকেত কোথায় তাই বল তুই, নইলে 14 শিকের ভাত সারা জীবন খেতে হবে তোকে। আমি বলে দিলাম, নারীর নিঃস্বার্থ ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল করেছিস তুই। নারীর আত্মসম্মান বিশ্বাসে যখন আঘাত আসে, তোর মতো মানুষরূপী জানোয়ারকে উপযুক্ত শাস্তি দেওয়ার সাহস শক্তি এমনিতেই চলে আসে। ওকে, সময় পেলেই দেখবো আমার জানের কত ক্ষমতা। অনেক রেগে গেছো দেখছি। এই সময় তো রাগ কি ভালো বলো? বাচ্চার সমস্যা হবে তো নাকি? যদি আগের মতো কিছু হয়ে যায় কি হবে তখন জানেমান? তুই এত কিছু কি করে জানিস? আগের মতো কি হবে? সাসপেন্স, সাসপেন্স সব তো এখন বলা যাবে না। তুমি বরং তোমার ভালোবাসার অনিকেতের সুস্থতা কামনা করো। রিশাদ, রিশাদ। শশী রিশাদ রিশাদ বলতেই কলটা কেটে দিল রিশাদ। খুব টেনশন হচ্ছে শশীর। অনিকেত কোথায় তুমি? বাড়ির সবাইকে কি বলবে এসব কথা? হ্যাঁ, বলতেই হবে। শশী বিছানা থেকে উঠতেই দরজা খুলে রুমে প্রবেশ করে অনিকেত। ছুটে গিয়ে জড়িয়ে ধরে অনিকেতকে। কোথায় ছিলে তুমি? জানো কতটা ভয় পেয়েছি আমি। আরে কি সমস্যা তোমার? আসতে না আসতেই কান্না শুরু হয়ে গেল। বাইরে থেকে এসে একটু জিরাতেও দিবা না? সরো তো। শশীকে ছাড়িয়ে হনহন করে ওয়াশরুমে চলে গেল অনিকেত। শশী অনিকেতের এমন দুর্ব্যবহারে অবাক হয়ে গেল, মনে ব্যথা পেল খুব। কি এমন করলো যার জন্য এমন আচরণ করলো অনিকেত? শশী যে ভয়ে কাঁদছিল, অনিকেত বুঝেও এমন করতে পারলো? একবার জিজ্ঞেসও করলো না কি হয়েছে তোমার? বড্ড অভিমান হয় শশীর। মুখ কালো করে নিচে চলে যায় শশী। কথাই বলবো না আজ অনিকেতের সাথে। মম, মম। গলা ছেড়ে রুম থেকে চিল্লাতে চিল্লাতে বের হয় অনি। ডাইনিংয়ে সবাই বসে রাতের খাবার প্রস্তুতি সারছিল। অনিকেতের এমন হাঁক ডাকে চমকে গেল সবাই। কি হলো? এভাবে ধীরে গলায় চিৎকার করছিস কেন? ডাইনিং টেবিলে বসে পেঁয়াজ কাটতে কাটতে বলে অরুণা চৌধুরী। চিৎকার করবো না তো কি করব? আমার কালো টি শার্টটা কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না। শশীর দিকে এক নজর তাকিয়ে রাগী স্বরে বলে অনি। শশী মন ভার করে পেঁয়াজ কাটছে আর দু চোখের পানিতে নাক মুখ ভেজাচ্ছে। খুব কান্না পাচ্ছিল শশীর। কান্নাটা গলা অবধি এসে বাধা ভাঙার সকল চেষ্টা করছে। তাই পেঁয়াজ কাটার ছলে মন ভরে কেঁদে নিচ্ছে শশী। অনিকেতের চিৎকারে আরো কষ্ট লাগছে শশীর। ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। ঘরের জিনিস ঘরেই আছে। অরুণা চৌধুরী অনির দিকে বিরক্তি নিয়ে বলে, না, নেই ঘরে। থাকলে কি তোমাকে বলতাম? না থাকলে অন্য যেটা আছে সেটাই এখন পর। ঝামেলা করিস না তারপরও। আমার ওইটাই দরকার। তুমি দিয়ে যেতে বলো ওকে। ওকে কাকে বলবো? তুই বলতে পারিস না? ঝগড়া করেছিস ওটার সাথেই তুই? না মা, ঝগড়া হবে কেন? আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি তোমার শার্ট। শশী অরুণা চৌধুরীর সন্দেহ নিবারণের জন্য কথা চেপে যায়। অনিচ্ছা সত্ত্বেও অনির সাথে কথা বলে শশী। বোমা, তোমাকে পেঁয়াজ কাটতে কে বলেছে? কেটে কেটে একাকার করে ফেলেছো। ওঠো ওঠো, তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু পাশে বসে থাকলেই হবে মা। এখন যাও, গিয়ে ওই বাদরটার শার্ট নিয়ে আসো। শশী অনিকেতের দিকে তাকাতেই অনিকেত মুখ ঘুরিয়ে হনহন করে রুমে ঢুকে দরজা দিয়ে দেয়। শশীর বুক ফেটে কান্না আসে, তবুও শাশুড়ির সামনে হাসি মুখ করে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে রুমের দরজার কাছে এসে থামে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলতেই বড়সড় শক্ত পায়। শক্ত বলা যায় না, অবাক, বিশাল পর্যায়ের অবাক হয়। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। দেয়ালে প্রজেক্টরের আলো পড়ল। তাতে শশীকে ওই যে প্রথম মাঠে বসে খেলা দেখতে দেখেছিল অনিকেত, গালে হাত দিয়ে বিরক্তি ভরা মন নিয়ে সেই ছবিতে ভাসছে। ইস, কেমন ভাবুক ভাবুক দেখাচ্ছে। তুমি কি বিশ্বাস করবে? তোমাকে, হ্যাঁ তোমাকেই প্রথমবার দেখে এই অনিকেতের হৃদস্পন্দন কেঁপেছিল। থেমে থেমে যাচ্ছিল পুরোটা সময়। কেন, কি কারণে, আজও এর ব্যাখ্যা আমার মন আমাকে দেয় না। আমি তো বিনা দ্বিধায়, বিনা জানায় মন দিয়ে ফেলেছি তোমাকে। ওই দিন থেকে আমাকে আর আমি খুঁজে পেতাম না। নিজেকে খুঁজতে গিয়ে তোমাকে বারবার খুঁজে পেতাম। সিগারেট, মদ সব নেশা তো করেছি, কিন্তু তোমার নেশা অদ্ভুত এক নেশা। আমার ভেতরটা পুরো জেগে বসেছিল এই নেশা। আবার তোমাকে ভালোবেসে সব নেশা পায়ে ঠেলে ফেলেছি আমি। শশী থ হয়ে দাঁড়িয়ে রয়। বৃষ্টি শেষে হিমশীতল হাওয়া যেমন গায়ে কাঁপন লাগিয়ে দেয়, হঠাৎ এই মুহূর্তে অনির কথাগুলো তেমন কাঁপন লাগিয়ে দেয় শশীর দেহ মনে। পরের ছবিটা বিয়ের পরের দিন, যখন রিমি আর শশী বাড়ির ছাদে দাঁড়িয়েছিল তখনকার। এখানেও মন ভার করে দাঁড়িয়ে আছে শশী। আবার সেই শিহরণ জাগানো আবেগ মাখা কথা শুনতে পেল। শশী ছবির দিকে চুপচাপ দাঁড়িয়ে থেকে মোহমুগ্ধতায় কথাগুলো শোনে। তোমাকে এভাবে হারাবো স্বপ্নেও ভাবি নাই, কিন্তু হারিয়ে ফেলেছি। এই কথাটা আমি যে মানতে পারিনি। তুমি জানো সব নেশাতে ডুবেছি,
কিন্তু তোমার নেশা ভুলতে পারিনি। পরের ছবি আসতেই পরিচিত হাতের স্পর্শ শশীর পেট জড়িয়ে নিজের সাথে চেপে ধরে। সাথে সাথে শশীর মন খুশিতে ভরে ওঠে সামনের ছবি ও প্রিয় মানুষটার ছোঁয়া পেয়ে। ছবিটা শশী আর অনিকেতের বিয়ের, যখন ও কাবির নামায় সাইন করছিল সেই সময়কার। অবশেষে সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে বৈধভাবে ফিরিয়ে দিল, সারাটা জীবনের জন্য ফিরিয়ে দিল আমার করে, শুধুই আমার। আর আজ সেই তুমি আমার প্রিয়সী বধূ থেকে আমার সন্তানের মা হয়ে গেলে। আজ আমি পরিপূর্ণ, আমার ভালোবাসাও পরিপূর্ণ। অনিকেত শশীর মুখটা দুই হাতে নিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে পরম আদরে জড়িয়ে নিল বুকের মাঝে। আমার তখনকার ব্যবহারে কষ্ট পেয়েছো, তাই না শশী? শশী মাথা নিচু করে চোখের জল ছেড়ে দেয়। সরি বেগম সাহেবা, এই দেখো কানে ধরেছি। তোমাকে সারপ্রাইজ দেব বলে অমন আচরণ করেছি যাতে তুমি রাগ করে রুম থেকে বের হয়ে যাও, আর আমি তোমার জন্য সারপ্রাইজ রেডি করতে পারি। আমি কোনো সারপ্রাইজ চাই না অনি, তুমি আমার হয়ে থেকো জীবনভর, এমনিতে আমি খুশি। আর কিচ্ছুই চাই না আমার। তোমার দেওয়া কষ্ট আমার বুকে তীর হয়ে বেঁধে। তুমি জানো না অনি, আমি পৃথিবীর সমস্ত কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোমার দেওয়া কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এর চেয়ে যে আমার মৃত্যুও ভালো। চুপ, একদম চুপ। আরেকবার মুখ থেকে মরার কথা বললে মেরে তক্তা বানিয়ে দেব। শশী আর অনির ৫-১০টা বাচ্চা হবে, খড় ভরা নাতি নাতনি হবে, তাদেরকে আমাদের ভালোবাসার গল্প শোনাবে। এসব ভাববা, আর যদি উল্টাপাল্টা কথা শুনেছি খবর আছে বুঝলা। আসো বুকের মাঝে, আসো এখন। শশী অনিকে জড়িয়ে অনির বুকে মাথা রাখে। শশী, হুম। একটা কাজ করবে? কি? বুক থেকে মাথা উঁচু করে অনির মুখে পানে চেয়ে। ঘরের বাতিটা জ্বালিয়ে দিয়ে আসবে। আচ্ছা। শশী দেখে অনি এখনো জড়িয়ে ধরে আছে শশীকে। কি হলো, ছাড়ো। না ছাড়লে বাতি জ্বালাবো কি করে? ও হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিজের থেকে ছাড়তে ইচ্ছা করছে না। তাহলে থাক। হুম। শশীর চুলে হাত বোলাতে বোলাতে বলে অনেকে। আচ্ছা যাও, বাতি জ্বালিয়ে দিয়ে এসো। শশী বাতি জ্বালিয়ে বিছানার দিকে তাকাতেই শশীর খুশিতে চিৎকার করতে ইচ্ছা করে। পুরোটা বিছানায় ছোট্ট বেবিদের ছবি, মাঝখানে আম, তেঁতুল, বিভিন্ন রকম ফল ও আচারে ভর্তি ঝুড়ি। পাশে শশীর ফেভারিট পিঠা, পায়েস, খিচুড়ি, বিফ, ফুচকা, হালিম, চটপটি, আইসক্রিম, হাজির বিরিয়ানি, আরও অনেক কিছু। অনেক দিকে তাকাতেই মনটা দ্বিগুণ খুশিতে নাচে। 3 রঙের গোলাপ, রজনীগন্ধা, জারবেরা সহ কয়েক প্রকার ফুলের বুকে হাতে দাঁড়িয়ে আছে অনিকেত। তাতে লেখা হ্যাপি বার্থডে আমার বাচ্চা রাম্মি। সঙ্গে সঙ্গে দরজা খুলে হুড়মুড় করে ঢোকে ফারিহা, রাতুল, রিমি, শোভন, শিখা, সামির, নাসিফ। হ্যাপি বার্থডে হবু বাচ্চার মা। রিমি, শিখা, সামির শশীকে জড়িয়ে ধরে। শশী কী বলবে এমন সারপ্রাইজে, বাকরুদ্ধ হয়ে গেছে যে সে এক প্রকার। আজ যে ওর নিজের বার্থডে ছিল শশী নিজেও জানতো না। কোনোদিন শোভন ভাইয়া রিমি ছাড়া কেউ মনে রাখতো না শশীর বার্থডে। শিখা সামিরকে আদর করে রিমির কাছে যায় শশী। আমাকে মাফ করে দে রিমি, তোকে আমি বিশ্বাস না করে কত কথা শুনিয়েছি। তুই ঠিক বলেছিলি রিশাদ ভালো না। আরে বাদ দে তো, আমি সব ভুলে গেছি। আমার জানতোষটা হ্যাপি আছে, এতেই খুশি আমি। তোর জায়গায় আমি থাকলে আমি এমন করতাম। সো পাস্ট ইজ পাস্ট, নাও চিল বাবু। শশীকে জড়িয়ে গালে চুমু দেয় রিমি। আমি যে আন্টিমা হচ্ছি তাতেই তোর দোষ মাফ। তুই সুস্থ থাক, আর বাবুটাও, এইটাই আমার দোয়া। রিমি শশীকে জড়িয়ে ধরে কাঁদে। এই কাঁদুনি, একদম কাঁদবি না। এখন হ্যাপি মোমেন্টস চলছে সবার মধ্যেই, তোর চেহারা স্যাড বানাস না তো। শশীর চোখ মুছিয়ে দিয়ে অনি ভাই বউকে ফুল দিয়ে দেন। অনি শশীর সামনে হাঁটু কেটে বসে ফুলটা দিয়ে ধরে। আমার বাচ্চার মা, আমার সহধর্মিণী অর্ধাঙ্গিনী মিসেস অনিকেতকে আমার পক্ষ থেকে একগুচ্ছ ভালোবাসা ও শুভ জন্মদিনের শুভেচ্ছা। সৃষ্টিকর্তার কাছে আমি সত্যি আজ কৃতজ্ঞ, তিনি আমাকে তার এত সুন্দর সৃষ্টির জীবনসঙ্গী করেছে। রাতুল শোভন সমস্বরে বলে ওঠে, আমিন আমিন। শশী হেসে লাজুক লাজুক ভঙ্গিতে ফুলটা হাতে নেয়। সবাই বসে আড্ডা দিতে থাকে। শশীকে সবাই জোর করে অনেক কিছু খাওয়া। শশী সবার খুশির জন্য একটু একটু সব কিছু খায়, কিন্তু এখন কেমন যেন বমি বমি ভাব আসছে। কি রে শশী, মুখটা অমন করছিস কেন? বমি আসছে নাকি? এই কথাটা বলতে যতটা দেরি, শশী দৌড়ে ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করতে দেরি করে না। অনি, শিখা, রিমি গিয়ে ওকে পরিষ্কার করে এনে বিছানায় পিঠে বালিশ ঠেকিয়ে বসিয়ে দেয়। খুব খারাপ লাগছে শশী? না, এখন একটু ভালো লাগছে। অনির বাহুতে মাথা ঠেকিয়ে,
আমরা বরং অন্য রুমে গিয়ে বসি, তুই রেস্ট কর শশী। আরে না না, আমি এখন ভালো আছি। এতদিন পর তোদের দেখলাম, থাক না পাশে। আচ্ছা ঠিক আছে। ফারিহা একটু পর সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। শশীকে অনিকেতের বাটি থেকে অনিকেত 2 চামচ খাইয়ে দেয়। আচ্ছা অনি, একটা গান শোনা, অনেকদিন তোর কণ্ঠে গান শুনি না। না রে রাতুল, মন চাইছে না এই মুহূর্তে। শশীর মুখের দিকে তাকিয়ে, রাতুল ভাই, আজ অনি ভাই থাক, আজ মিসেস অনিকেতের গান শুনবো আমরা। রিমির কথা শুনে সবাই শশীর মুখের দিকে তাকায়। অনি নিজেও ঘাড় বাঁকিয়ে শশীর দিকে কপাল কুঁচকে তাকায়। শশী রিমির কথা শুনে হকচকিয়ে ওঠে। ওই কি বলছিস তুই? হ্যাঁ, তুই গান গাইবি এখন। হ্যাঁ, রিমি আপু ঠিক বলেছে, শশী আপু অনেক সুন্দর গান গাইতে পারে। শিখা রিমির কথার সাথে কথা মিলিয়ে বলে। সত্যি? অনিকেত শশীর দিকে তাকায়। আরে কি বলছিস রিমি তোরা এসব? আমি গান টান পারি না। এসব বললে হবে না শশী ভাবি, গান তো গাইতেই হবে। রাতুল সহ সবাই অনিকেতকে দিয়ে শশীকে গান গাইতে রাজি করায়। অবশেষে শশী রাজি হয়, তবে সম্পূর্ণ নয়, অল্প করে গানটা শেষ করবে বলে রাজি হয় শশী। অনিকেত সহ সবাই আগ্রহ নিয়ে শশীর গানের অপেক্ষা করে। চোখ বন্ধ করে বড় শ্বাস নিয়ে রিমির কিছুটা পেছনে মুখ লুকিয়ে গান গাইতে থাকে শশী। অনিকেত সহ সবাই শশীর গান শুনে মুগ্ধ হয়ে শুনতেই থাকে। হঠাৎ অনিকেতের মোবাইলটা বেজে ওঠে। অনিকেত কাউকে কিছু না বলে রাতুল আর শোভনকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শশী কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ ততক্ষণে অনিকেত রুমের বাইরে। মেজাজটা খারাপ হয় প্রচুর। এমন কেন? সবসময় এমন করে। দূর, মুখ কালো করে বসে থাকে। রমনা পুলিশ স্টেশনে এসে গাড়ি থামে অনিকেতের। 3 জন গাড়ি থেকে নামতেই হাবিলদার এসে সামনে দাঁড়ায়। স্যার, লোকটাকে ধরে নিয়ে এসেছি। কোথায় এখন? লোকাপে। চলেন স্যার। থানার ভেতর প্রবেশ করা মাত্রই ওসি ছুটে এসে হ্যান্ডশেক করে। আমার মিসেস আপনার খুব বড় রকমের ফ্যান অনিকেত সাহেব। অনিকেত যেন কিছুই শোনে না। অনির নজর সেলের দিকে। ওসি সাহেব কালপিটটা কয়? রাতুল এগিয়ে এসে প্রশ্ন করে। ও হ্যাঁ, আসুন আসুন, আপনারা বসুন, আমি এখনই নিয়ে আসছি আপনাদের সামনে। বড্ড ধূর্ত আর চতুর লোকটা। 10 শয়তান মরার পর মনে হয় হারামিটার জন্ম হয়েছে। অসম্ভব রকমের ছেঁচড়া। ওসি হাবিলদারকে ডেকে অনিকেতদের জন্য চা নাস্তা দিয়ে যেতে বলে ও আসামিকে আনতে বলে। ওই যে চলে এসেছে হারামিটা। অনিরা বসে পেছন ফিরতে 3 জনেরই মুখের অবয়ব পরিবর্তন হয়। 3 জনই যে যথেষ্ট রাগে চলছে তা তাদের মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। শোভন দ্রুত গতিতে উঠে গিয়ে বেধড়ক পেটাতে থাকে। তোর সাহস কি করে হয় কুত্তা? তুই আমার বোনের দিকে নজর দিস? তোর কলিজা ছিঁড়ে শিয়াল কুকুরকে খাওয়াবো রিশাদ। হাবিলদাররা গিয়ে ঠেকায়। রিশাদ ঠোঁটের রক্ত মুছে শয়তানি হাসি হেসে দাঁড়ায়। তারপর অনিকেত সাহেব, সেকেন্ড হ্যান্ড কি খুব মজা? আসলে আমিও জানতে চাই, আর শশী এতটা আবেদনময়ী আমার কাছে। উফ, মাঝে মাঝে আমাকে একটু শেয়ার করতে পারেন তো নাকি? অনিকেত আর কন্ট্রোল করতে পারে না নিজেকে। সোজা গিয়ে ওসির পিস্তল নিয়ে রিশাদের মাথায় তাক করে। রঙে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। ওসি অনিকেতের এমন আচরণে যথেষ্ট ঘাবড়ে যায়। শোভন তো ইচ্ছা মতো চিল্লাচ্ছে। হাবিলদার আর রাতুল ধরে রেখেছে, নয়তো রিশাদ এতক্ষণে মরেই যেত শোভনের হাতে। অনিকেত, আমি তো ভয় পেয়ে গেছি, এখন কি হবে? আমাকে মারিস না প্লিজ, আমাকে মারিস না। কোন দোষে মারবি বল? ও হ্যাঁ, দোষ তো আছে, গুরুতর দোষ। অনিকেতের বেস্ট ফ্রেন্ড অনির ভালোবাসাকে বিয়ে করে, এই দোষে। কিন্তু আমি তো জানতাম না অনি, শশী তোর প্রেয়সী ছিল। মুখটা করুণ করে বলে। মিথ্যে বলিস না রিশাদ, তুই সব জানতি। তুই জেনে শুনে বিয়েটা করেছিস অনিকেতের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। তুই জেনে গেছিস রাতুল? শালা, তুই সারা জীবন আমার পথের কাটা হয়ে রইলি। আমি যতবার ভেবেছি অনেক ক্ষতি করবো, তোর জন্যই পারি নাই। তুই এসে বাম হাত ঢুকাবি। কেন করেছিস এমন? আমি তো তোকে বন্ধু ভেবেছিলাম, তাই না? সেই স্কুল জীবন থেকে তুই আমার দোস্ত, সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম তোকে আমি। তবে কেন করলি এমন রিশু, বল? বন্ধু? কে বন্ধু? তুই? তোকে কোনোদিন আমি বন্ধু ভাবিনি। তুই সবসময় আমার প্রতিদ্বন্দ্বী ছিলি, মনে আছে তোর? তুই যখন আমাদের স্কুলে এসে ক্লাস 9-এ ভর্তি হলি, পরের বছর তোর রোল নাম্বার 1 হয়েছিল। নতুন স্টুডেন্ট এসে রোল 1 করে ফেলেছে পুরো স্কুল ও এলাকায়। লোকে তোকে সম্মান আদর দুটোই করতে লাগলো। স্কুলের মেয়েদের কাছে তুই হয়ে গেলি ক্রাশ। কিন্তু এসব তো সব আমার ছিল। তুই এসে দখল করে নিয়েছিলি। রাস্তাঘাটে আমাকে কথা শুনতে হতো, তুই আমাকে হারিয়ে দিয়েছিস। বাবা উঠতে বসতে কথা শোনাতো, তুই এমন, তুই অমন। তোর সাথে মিশে যেন আমিও ভালো হই। তবে আমি কি খারাপ ছিলাম? এসব শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছিলাম, আর ডিপ্রেশনে পড়ে গেছিলাম। বাধ্য হয়ে তোর সাথে বন্ধুত্ব করতে হলো আমাকে।
তোর কাছে ওটা বন্ধুত্ব ছিল, কিন্তু আমার কাছে ওটা ছিল প্রতিশোধের উপায়। কিন্তু পারি নাই তোর থেকে ভালো রেজাল্ট করতে বোর্ডে, পারিনি প্রতিশোধ নিতে। কারণ কি শুনবি? কারণ হলো বিশাখা। হ্যাঁ, বিশাখা 9-এ পড়তো, ধনির দুলালি, পুরো এলাকার ছেলেদের ক্রাশ। যার ক্রাশ ভালোবাসা ছিলাম আমি, কিন্তু পরীক্ষার আগে জানতে পারলাম ও আমাকে নয়। এখন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই আমার থেকে বিশাখার ভালোবাসাটাও কেড়ে নিল নি। আমি পড়তে বসতে পারতাম না, ঘুমাতে খেতে কিছুই করতে পারতাম না। নেশা করা শুরু করলাম সব ভোলার জন্য। শেষ হয়ে গেল আমার বড় সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন, তোর জন্য শেষ হয়ে গেল। কিছুই পেলাম না আমি। বিশাখাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করলাম, সব ছেড়ে আবার বাঁচতে চাইলাম। কিন্তু ওর মনে তো তুই ছিলি, তুই। আমি তো শুধু করুণা আর ওর দয়ায় ছিলাম। আমাকে ছুতে দিত না, দূরে দূরে রাখতো। আবার শুরু হলো আমার নেশা করা। এবার নতুনভাবে যুক্ত হলো পরনারীতে আসক্ত। বিশাখার উপর রাগ করে প্রতিদিন অন্য মেয়ের সাথে রাত কাটাতে লাগলাম। বিশাখার এসব জানা ছিল, কোনো ভ্রুক্ষেপই ছিল না আমার এসব কাজে। ও ওর মতো চলতো, আমি ওকে জ্বালাতে চেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো অন্য মেয়ের কাছে যাই শুনে হিংসা করে হলো আমাকে আপন করে নেবে, কিন্তু না, ফল উল্টোটাই হলো। তালাক দিতে চাইলো, আমাকে ছেড়ে যেতে চাইলো। একদিন রাস্তায় তোর হাতে হাত রেখে কাঁদতে দেখি, তুই ওর চোখ মুছিয়ে দিচ্ছিস, পরম ভালোবাসার কথা বলছিস। আমার বুঝতে বাকি থাকলো না বিশাখা আমাকে কেন ছেড়ে যেতে চাইলো। মাথা ছেড়ে দিয়ে উঠলো দেবে থাকা তোর প্রতি ঘৃণা, প্রতিশোধ, চরম প্রতিশোধ নিতে চাইলো মনটা আমার। আমার পর্যায়ে আমি তোকে নামাবো, যে কোনো মূল্যেই হোক। তোকে আমি আমার কষ্টের দিনগুলো তোকে উপহার দিব। 2 দিন পর বিশাখার সাথে তালাকের কাজ সম্পন্ন করলাম। 4 মাস অতিবাহিত হলো, সব কিছুই স্বাভাবিক ছিল সবার কাছে। আমার বাবা মা অবাক হয় আমার চুপচাপ শান্ত থাকা দেখে। তোদের সাথে আবার আগের মতো মেলামেশা শুরু করলাম। জানতে পারলাম তুই প্রেমে পড়েছিস, কঠিন প্রেম। পুরোপুরি বদলে যেতে দেখি তোকে প্রেমে, ঠিক আমার মতো। আমি যেমন বিশাখাকে ভালোবেসে বদলে গেছিলাম, সে এইরকম। মাথায় চরম পর্যায়ে প্ল্যান কাজ করলো। এর চেয়ে মোক্ষম সময় আমি পাবো না আর তোর উপর বদলা নেওয়া। তোর প্রেমটাকে গভীর হওয়ার সময় দিলাম। জানতে পারলাম তোর প্রেমিকা শশী তোকে মোটেও ভাও দেয় না। মনে মনে প্রচণ্ড আফসোস হতে লাগলো, আমার বিশাখাকে না এমন হলো না। বাবা মাকে বললাম বিয়ে করব আবার, তবে 2 দিনের মধ্যে বিয়েটা করাতে হবে। মেয়েটা গরিব জন্য বাবা মা রাজি হলো, কারণ বাবা মা চাইছিল বিশাখার থেকে আমাকে আজীবনের জন্য দূর করতে। তাদের ধারণা ছিল ওর কারণেই ভদ্র ছেলেটা রসাতলে গেছে। তাদের মনে ভয় ছিল আমি হয়তো আবার বিশাখাকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমি যে আজীবন বিশাখাতেই ডুবে আছি তা তারা বলছে নাই। বিয়ে হলো, ইচ্ছে করলে ওই দিন বাসর করে আসতে পারতাম, কিন্তু শশীর প্রতি আমার কোনো রকম আকর্ষণ ছিল না। আমার সব আকর্ষণের কেন্দ্রবিন্দু তো বিশাখা ছিল। তাই মা অসুস্থ বলে চলে আসলাম বিয়েটা পরে। এদিকে বিশাখাকে তোর সাথে নিয়মিত ঘুরতে দেখতাম, ইদানিং তোদের বাড়িতেও যেতে দেখতাম। হয়তো তোরা এক হচ্ছিস। আমাকে ছুতে দিল না, অথচ তোকে নিজে থেকেই ছি, মনে প্রচণ্ড রাগ জন্মানো। এখন তো তোর উপর প্রতিশোধ নেওয়ার মোক্ষম জিনিসটাও হাতের নাগালে, অনেকটা কালো জাদুর মতো। আমি জানতাম শশী নামক পুতুলটাকে ব্যথা দিলে তোর বুকে সে ব্যথা লাগবে। তুই আমার বিশাখাকে ছুঁয়েছিস, আমিও যদি না ছুঁই তাহলে কি করে হয়। হুট করে চলে গেলাম ওই দিন শশীদের বাড়ি। শশীকে কলেজ ড্রেসে দেখে লোভ সামলাতে পারিনি, যথেষ্ট সুন্দরী। স্বামীর অধিকার খাটালাম। যখনই রাগ উঠতো তোর উপর, শশী শরীরের উপর সেই রাগ মেটাতাম। পৈশাচিক আনন্দ হতো তাতে। ওর প্রতি আমার মনের টান কোনোদিনই ছিল না। ওকে বসে রাখতে, তোর থেকে দূরে রাখতে ভালোবাসার নাটক করতাম। ভেবেছিলাম এভাবে কিছুদিন করে তালাক দিয়ে দেবো, কিন্তু কি হলো, শালি প্রেগনেন্ট হয়ে গেল। জানাজানি হয়ে গেল তো সমস্যা, তাই জোর করে অ্যাবর্শন করালাম। মার চাপে পরে না চাইতে উঠিয়ে নিতে হলো। দাদিকে উস্কে দিয়ে ওদের কাছ থেকে যৌতুক দাবি করলাম, কিন্তু ফকিন্নি জাত কিছুই দিতে পারলো না সামান্য টাকা ছাড়া। আমার বাড়িতে না আরও স্বাদ মিটিয়ে শাস্তি দিতাম শশীকে। ওর চোখের পানি আর তোর নেশায় ডুবে থাকার দুটো দেখতেই মনটা খুশিতে নেচে উঠত। এর মধ্যে শশী 2 বার কনসিভ করে, ইচ্ছে করে 2টো বাচ্চাই নষ্ট করি আমি। ভেবেছিলাম হয়তো এতে কষ্ট সহ্য করতে না পারে আপনা আপনি আত্মহত্যা করবে, কিন্তু শালির কই মাছের প্রাণ সহজে মরে না। একদিন বিশাখার বাড়ি গেলাম, কেউ নেই বাড়িতে বিশাখা ছাড়া। জেনেই গিয়েছিলাম আমি। জোর করে পেতে ইচ্ছা করছিল সেদিন। দরজায় টোকা দিতেই খুলে দিল বিশাখা। চোখে মুখে কেন জানি ওর আনন্দ দেখতে পেলাম। পরক্ষণে নিজেকে সামনে নিলাম। ভুল ভাবছি, আনন্দ হবে কেন, ও তো আমাকে ভালোই বাসে না। ভেতরে আসতে বলবে না বিশাখা? এসো। তাই এদিকে তোমার স্ত্রী যদি শোনে তাহলে ঝামেলা হবে না? শুনবে না, আর শুনলেই কি, তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসো অনিকে। একদম বাজে কথা বলবে না রিশাদ। বাজে কথা? তুই অস্বীকার করতে পারবি তুই অনিকেতকে ভালোবাসিস না? তুই অস্বীকার করতে পারবি অনির সাথে তুই রাত কাটাস নাই? কি এমন আমার নাই যে অনির আছে বল? নেশা করেছো তাই না? তোমার মনটা এতটা নোংরা। ছি, এভাবেই পার্থক্য তোমার আর অনির মধ্যে। ওর মনটা পাক, তোমার মতো পশু আর খারাপ নাও। তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি পশু, আমি খারাপ, আর অনি ভালো? অনিকে বিয়ে করে সংসার করবি তাই তো? দরকার হলে তাই করব। তোমার মতো লোকের মুখ দেখাও পাপ, তুমি কোনোদিনও ভালো হবে না। ও আমার মুখ দেখা পাপ, আর অনির মুখ দেখা সোয়াব? এত কিসের অহংকার তোর? আজ সব অহংকার ভেঙে দিব। বিশাখাকে টেনে বিছানায় নিয়ে যাই। পরনে থাকা কামিজ সালোয়ার টেনে ছিঁড়ে ফেলি। বিশাখা চিৎকার করে কাঁদতে থাকে। মুখ চেপে ধরি। প্রতিশোধের নেশায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে এইটুকু খেয়াল করে নেই ওর হাত মুখ সহ বিশাখার নিঃশ্বাসও চেপে ধরেছি আমি। বিশাখা শরীরের উপর তখন নিজের পশুত্বের চাহিদা মেটাতে ব্যস্ত আমি।
উপস্থিত সবাই রিশাদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে থাকে। ওসি জীবনে বহু আসামিদের অপরাধের কাহিনী শুনেছে, কিন্তু এর মতো এত পৈশাচিক কাহিনী হয়তো শোনা হয়নি। অনিকেতের রুহু আঁতকে ওঠে। এ কাকে দেখছে অনিকেত? কি শুনছে? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। নিঃশব্দে দেয়ালের সাথে মিশে দাঁড়ায়। শরীরে একরত্তি শক্তি অনুভব করছে না, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তোর দুনিয়া কেমন শুরু হয়েছে তাই না অনি? আমারও বহুদিন আগে এমন হয়েছিল, যখন বিশাখা আমাকে ছেড়ে তোকে ভালোবেসেছিল। আমি তোকে ধ্বংস করে দেবো অনি। তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে দূর করেছিস। এই হাতে আমি আমার ভালোবাসাকে খুন করেছি, এই হাতে, শুধুমাত্র তোর জন্য। চিৎকার করে রিশাদ, সেই চিৎকার পুরো রমনা থানা কেঁপে ওঠে। তুই একটা সাইকো। হ্যাঁ, তুই একটা সাইকো। তোর মাথা খারাপ হয়ে গেছে হিংসার আগুনে জ্বলে। বদ্ধ উন্মাদে পরিণত হয়ে গেছিস তুই রিশাদ। অনিকেত রিশাদকে অনবরত থাপ্পড় দিতে থাকে। মার, আরো মার। আমার খুব আনন্দ হচ্ছে, তোর এই কষ্ট আমাকে খুব আনন্দ দিচ্ছে। মার না, আরো মার, আরো। অনি নিচে বসে পড়ে হাঁটু মুড়ে। জানিস অনি, শশীর বাচ্চা নষ্ট করে যখন শশীর মুখটা কষ্টে নীল দেখতাম, সন্তান হারানোর সে কি বেদনা ওর চোখে মুখে, আমার কেন যেন একটু খারাপ লাগতো, পরে আনন্দ হতো। তোর শশী কাঁদছে, হ্যাঁ, আমি প্রতিনিয়ত ওকে কাঁদাতে পারছি, এতেই আমার জিত। আমার কাছ থেকে স্বামীর অধিকার পাওয়ার জন্য ব্যাকুল থাকতো, আর আমি ওকে চাতক পাখির মতো ভালোবাসার পিপাসায় কাতরিয়ে মারতাম। আমি শশীকে মেরে ফেলবো তোর অনাগত সন্তান সহ। তোকে আমি আমার পর্যায়ে নামাবো, বুঝলি অনি? আমার মতো উন্মাদ হবি তুই। একদম চুপ। আর একবার আমার শশী আর বাচ্চার নাম নিলে এক্ষুনি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই একটা বদ্ধ উন্মাদ, তোর স্থান পাগলাগারদ। কি বলছিলি তুই? বিশাখা আমাকে ভালোবাসতো তাই তোকে ছেড়ে দিয়েছে? আরে তুই তো হিংসার আগুনে অন্ধ হয়ে গেছিস। তুই কারো ভালোবাসা কি করে দেখবি? বিশাখা আমাকে নয়, তোকে ভালোবাসতো। মৃত্যুর আগ পর্যন্ত ওর ভালোবাসা তুই ছিলে। ও আমার কাছে আসতো তোকে এই নেশা থেকে মুক্ত করার জন্য, আমাকে অনুরোধ করত। ওর মা ওকে জোর করে তোর কাছ থেকে আলাদা করতে চেয়েছিল। তোর বাবা মা ওকে উঠতে বসতে কথা শোনাতো। বেচারি কি দিন দেখেছে আমি জানি। আমাকে বলতো, অনি ভাই আপনি একটু বোঝান, ও যেন আবার আগের মতো হয়ে যায়। এখন তো মেয়েদের সাথে রাত কাটানো শুরু করেছে রিশাদ। আমি আর পারছি না অনি ভাই। তোকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ওর বাবা মা জোর করে তোর থেকে তালাক নিয়ে আয়। একটিবার যদি ভালোবেসে ওর চোখের দিকে তাকাতি, ওর চাপা কষ্ট আর্তনাদ বুঝতে পারতি। আমি কতবার তোকে বলতে চেয়েছি, কিন্তু বিশাখা বড্ড অভিমানী মেয়ে, বারবার তোর কসম দিয়ে নিষেধ করে। বলে আমি চাই সে আমাকে বুঝুক, আপনার কথায় করুণা না করে সত্যিকারে ভালোবাসুক রিশু আমায়, বিশ্বাস করুক আমাকে। যেদিন স্বেচ্ছায় আমাকে বিশ্বাস করে বুকে টেনে নেবে, সেদিনই ওর বুকে যাব আমি। কিন্তু ওই দিন কবে আসবে আমি জানি না অনি ভাই। এখন খুব কষ্ট হয় আমার, মনে হয় গিয়ে দু চারটা চর বসিয়ে দিয়ে আসি, আর বলি এমন কেন তুমি, এত নিষ্ঠুর কেন? বোঝো না তোমার মাতাল হওয়া অন্য মেয়ের কাছে যা আমাকে একটু একটু করে মেরে ফেলছে। বড্ড ভালোবাসি তোমাকে রিশু, বড্ড। তোমার নির্জীবতা কত কষ্ট দেয় তুমি বোঝো না আমাকে। সেই বিশাখাকে তুই, ছি রিশাদ ছি, তুই মানুষ না। আর কিছু বলতে পারে না অনিকেত। একদিনে এত কষ্ট সহ্য হচ্ছে না। বিশাখাকে আপন ছোট বোনের মতো ভাবত। রিশাদের সাথে সম্পর্কের উন্নতির জন্য কত কথা হতো, হাত ধরে কত কেঁদেছে মেয়েটা। এত নিষ্ঠুর কেন প্রকৃতি? বিশাখা মেয়েটিকে একটু সুখ দিতে পারল না। যে ভালোবাসার হাতে হাত রেখে সুখের স্বপ্ন বুনেছে, সেই হাতে নির্মম অপমৃত্যু হলো। হায় রে নিয়তি, বড় নিষ্ঠুর তোমার বিধান। হয়তো কারো কারো নিয়তি এমন, সারা জীবন কষ্ট পাওয়ায় মৃত্যুর মধ্য দিয়ে সেই কষ্টের অবসান হয়, যেমন বিশাখার হলো। খুব জানতে ইচ্ছে হয়, বিশাখা তুই কি এখনো সুখে আছিস পরপারে, নাকি এখন ওই জানোয়ারটার জন্য মন পড়ে তোর? গলাটা ধরে আসে, দু চোখ অশ্রুজল হয়ে ওঠে। তুই মিথ্যে বলছিস, নিজের দোষ ঢাকার জন্য এখন মিথ্যে বলছিস তুই। বিশাখা আমাকে কোনোদিনও ভালোবাসে নাই, ও শুধু তোকে ভালোবাসেছে, তোকে। হ্যাঁ হ্যাঁ তোকে, আমাকে শুধু করুণা করতো। মিথ্যে আমি বলি না, সেটা সবার থেকে তুই ভালো জানিস ঋষাদ। বিশাখা আমার বোনের মতো ছিল। ওই মেয়েটা তোর জন্য কি পরিমাণে কষ্ট সয়েছে আমি জানি। তোর বাবা মার মিথ্যে, বঞ্চনা, লাঞ্ছনা, অপবাদ সব নীরবে সয়ে গেছে, তোকে করুণা করার জন্য না, তোকে ভালোবাসে তাই। আমি বিশ্বাস করি না তুই আবার আমাকে হারাতে যাচ্ছিস, তাই না অনিকেত?
আমি জানি এটাই চাচ্ছিস, কিন্তু পারবি না, তুই হারাতে পারবি না। তোকে কি হারাবো আমি? তুই নিজেই তো নিজের চোখে হেরে গেছিস। বিশাখাকে নিজের হাতে খুন করে তুই তোর ভালোবাসাকে খুন করেছিস। হেরে গেছিস তুই রিশাদ, হেরে গেছিস, নিজের কাছে নিজেই হেরে গেছিস। রিশাদ শোকে পাথর হয়ে যায়। বিশাখাকে নিয়ে এত ভুল ধারণা জন্ম নিয়েছিল ওর মনে, অথচ বিশাখা ওর জন্যই দিন গুনত। একথা শোনার আগে রিশাদ মরে গেল না কেন? হিংসা, প্রতিশোধ রিশাদের ভেতরকার মানুষটাকে মেরে ফেলেছে, পশু বানিয়ে তুলেছিল। ন্যায় অন্যায় বিচার করার জ্ঞান লোপ পেয়েছিল ভেতর থেকে। আজ বড় আফসোস হচ্ছে, যদি হিংসা না করতো, যদি মেনে নিত সহজভাবে, তাহলে জীবনের এমন নিষ্ঠুর সময়ে রিশাদকে দাঁড়াতে হতো না। সম্পর্কে সন্দেহ জিনিসটা খুব খারাপ। ভালোবাসায় ভুল বোঝাবুঝিতে আজ বিশাখা বহুদূর। রিশাদ স্থির দৃষ্টিতে এগিয়ে দাঁড়ায় সামনে, তারপর পিছন ফিরে তাকায়, দু চোখ অনুশোচনায় জল। অনিকেত, আমি জানি আমি যা করেছি ক্ষমার যোগ্য না, তবুও তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস। শশীকে বলি সেই নরপিশাচটাকে যদি পারে ক্ষমা করে দেয়। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই নিচে পড়ে থাকা পিস্তলটা উঠিয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর দুটো গুলি করে রিশাদ। অনি দৌড়ে যায়। এ কি করলি রিশাদ? আমার কপালটা খারাপ রে অনি। আমি সুখ ধরতে গিয়ে প্রতিশোধের নেশায় সুখের প্রকৃত রাস্তায় ভুলে গেছি। আমি তো ধ্বংস হলাম আজ, না পেলাম ইহকাল, না পেলাম পরকাল। এমন কেন হলো রে অনি? দু চোখে জল ছেড়ে বিদায় নিল রিশাদ। রিশাদের শেষ কথা উপস্থিত সবার মনকে নাড়া দিল। আচ্ছা, এমন কেন জীবন? কেন নিজের ইচ্ছে মতো সব পাওয়া যায় না? কেন হঠাৎ সব এলোমেলো হয়ে যায়? কেন আশেপাশের মানুষগুলো নিয়ে সুখী হওয়া যায় না? কেন একসময় বাঁচার শেষ অবলম্বনটুকু খুঁজে পাওয়া যায় না হাতের নাগালে? তখন মনে হয় মৃত্যুই যেন মুক্তির একমাত্র উপায়, আর কিছুই থাকে না অবশিষ্ট। কি নির্মম মৃত্যু রিশাদের! লাশটা অনিকেত নিজে গ্রহণ করে। বেস্ট ফ্রেন্ড ছিল রিশাদর। অনিকেত নিজেকে সব কিছুর জন্য দায়ী ভাবে, সবার জীবনের ট্র্যাজেডির জন্য নিজেকে দোষারোপ করে মনে মনে। ওর ওপর প্রতিশোধের জন্যই শশীকে এত কষ্ট করতে হলো, বিশাখার অকাল মৃত্যু হলো, রিশাদের জীবনটা এত ভয়ানক দুর্বিষহ হলো। চলে গেল নিজের জীবন ধ্বংস করে। লাশ দাফন করে একটার দিকে বাড়ি ফিরল। ততক্ষণে বাড়ির সবাই সব কিছু জেনে গিয়েছে। অনিকেত কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে চিৎকার করে কাঁদতে থাকে। রিশাদের আফসোস ভরা মৃত মুখখানা যেন ওকে বলছে, তুই আমার খুনি, তুই আমার অনুভূতিগুলোর খুনি। শশী ওয়াশরুমে ঢুকে কান্নায় ভেঙে পড়ে অনিকেতকে বুকে টেনে নেয়। শশী, আমি অপরাধী শশী, আমাকে পুলিশে দাও শশী। আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি শশী, আমি রিশাদের জীবন শেষ করে দিয়েছি। আমি খুনি শশী, আমি খুনি। শশী অনিকেতের মাথা মুছিয়ে কাপড় বদলে বিছানায় বসে নিজেও পাশে বসে রিশাদের মুখটা নিজের ধোয়াতে নেয়। কে বলেছে তুমি খুনি? তুমি কারো জীবন নষ্ট করনি। তুমি তো জানতেই না রিশাদ মনে মনে এত কপটতা ধারণা করেছে। ওর মুনাফিক চরিত্রই এর পরিণতির জন্য দায়ী। কেউ কারো ক্ষতি করতে চাইলে তার এমনি নির্মম পরিণতি হয়, এবং ভবিষ্যতও হবে। এটি সৃষ্টিকর্তা আমাদের বুঝিয়ে দেয়। রিশাদের পরিণতির জন্য রিশাদই দায়ী, তুমি নও। তুমি তো ভালো মানুষ, যে কোনো কাজে কখনো মিথ্যাচার করোনি। বন্ধুকে এত বিশ্বাস করেছো, ধোকা তো তুমি খেয়েছো। আল্লাহ তোমাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে, আর রিশাদকে দিয়েছে ওর কর্মের শাস্তি। তুমি মোটো অনুশোচনায় ভুগবে না। আমার অনেক বেস্ট, সবচেয়ে ভালো স্বামী, ভালো মানুষ। অনেক চোখের জল নিজের ঠোঁট দিয়ে মুছিয়ে দেয়। আমার জন্য তোমার এত কষ্ট সইতে হলো জীবনে। আমাকে ছুঁয়ো না তুমি, আমি পাপী। তুমি আমাকে মেরে ফেলো। প্রচন্ড রকম ভেঙে পড়ে অনিকেত। চুপ, একদম চুপ। অনিকেতের মাথাটা বুকের মাঝে টেনে নেয়। এভাবে কেন বলছো অনি? তুমি নিজেও জানো তুমি কিছুই করনি। সব দোষ রিশাদের। আর তাছাড়া ভাগ্যের উপর কারো হাত নেই। আমার ভাগ্যে ছিল তাই এমন হয়েছে। তোমার ভালোবাসায় সব ভুলে গেছি, সব। এখন আমার মাঝে শুধু তোমার ভালোবাসা আর তোমার অস্তিত্ব বিরাজ করে। অনেকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় শশী। নিজের ভালোবাসার স্পর্শে অনেক সব কষ্ট মুছে দেয়। এভাবে সুখে শান্তিতে জীবন কাটতে থাকে অনিকেত শশীর। ভালোবাসা আর মাঝে মাঝে প্রেমময় খুনসুটিতে কেটে যায় দিনগুলো। একে অপরের ভালোবাসা দিয়ে তারা তাদের কষ্টের অতীত ভুলতে চায়। একসময় কষ্টের অতীত ধূসর হয়ে যায় বর্তমানে সুখের কাছে। ফারিহা, রাতুল ও রিমি আর শোভনের ধুমধাম করে বিয়ে হয়। 10 মাস পর আজ অনিকেত সহ চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে ওটির সামনে দাঁড়িয়ে আছে। অস্থিরভাবে পায়চারি করছে অনিকেত ওটির বাইরে। ওটির লাল আলো নিভে যেতেই
থমকে দাঁড়ায় অনি। সুখবর আজিম, সুখবর। তুই নাতি নাতনি হয়েছে তোর। আজিম চৌধুরী সহ বাড়ির সবাই খুশিতে নাচতে থাকে এক প্রকার। অনিকেত ডাক্তার আঙ্কেলকে গিয়ে প্রশ্ন করে, আমার শশী কেমন আছে? একটু উইকনেস আছে, স্যালাইন চলছে, আদারওয়াইজ ভালো আছে আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা পর মা ও শিশুদের পেটে দেওয়া হবে। শশীও বাচ্চাদের বেডে দেওয়া হয়েছে। অনিকেত সহ সবাই গিয়ে বাচ্চাদের দেখে শশী নিজ হাতে অনিকেতের কোলে বাচ্চাদের তুলে দেয়। অনিকেত শশী খুশিতে কান্না করে দেয়। নিজের অংশ, নিজের সন্তান আজ তাদের কোলে। কত কাঙ্ক্ষিত ছিল বাচ্চাগুলো তাদের কাছে। আজিম চৌধুরী নাতি নাতনিকে বাড়িতে নিয়ে বিরাট আয়োজন করে আকিকা করান, নাম রাখেন। অনিকেত শশীর ছেলের নাম রাখা হয় সাদাফ খান শামস, আর মেয়ের নাম রাখা হয় অন্বেষা বিনতে অনিকেত। শশী, হুম। শামস আর অনুকে ভেবেছি কিছু উপহার দিব। তাই নাকি? তা কি উপহার দিবে শামসের বাবা যান? শামস আর অনুর আরো 3টা ভাই বোন উপহার দিলে কেমন হয়? শশীকে জড়িয়ে ধরে, মোটেও ভালো হয় না। দেশের জনসংখ্যা বাড়ানোর প্ল্যান, তাই না? আমি একজন সচেতন নাগরিক হয়ে তোমার কথা সম্মতি দিতে পারলাম না, বুঝলে মিস্টার অনিকেত? 2টি সন্তানের বেশি না। শশী অনেক নাক টেনে হেসে বলে, 5টি হলে মন্দ নয়। অনিকেত শশীকে চাপটে নিজের কাছে টেনে বলে। তারপরে অনিকেত শশী সুখে শান্তিতে ভালোবেসে বসবাস করতে লাগলো। আর আমাদের গল্প এখানেই শেষ হয়ে গেল।